হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2013 সালে মুক্তি পাওয়া প্যাসিফিক রিম মুভিটি, যেখানে দেখানো হয়েছে অন্য জগতের এলিয়েনের আচমকা আক্রমণে পৃথিবী কিভাবে ধ্বংসের সম্মুখীন এসে দাঁড়ায় এবং এই ধ্বংস থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য মানুষ এমন এক অ্যাডভান্স রোবোটিক অস্ত্রের আবিষ্কার করে যা মানব সভ্যতা ও পৃথিবীকে ওই এলিয়েনদের হাত থেকে রক্ষা করে। তো চলুন বেশি দেরি না করে মূল গল্প শুরু করা যাক। মুভির গল্পের সময়কাল শুরু হয় 2013 সালে। সেই সময় মানুষের ধারণা ছিল হয়তো এই বিশাল মহাকাশের কোনো এক জায়গায় জীবের অস্তিত্ব অবশ্যই রয়েছে, মানে হলো এলিয়েন। কিন্তু তাদের এই ধারণা সেই দিনই ভুল হয়ে যায় যেদিন প্রশান্ত মহাসাগরের গভীরে দুটি টেকটনিক প্লেটের ফাটলের ভিতরের এক অন্য জগতের রহস্যময় দরজা খুলে যায় এবং ওই দরজার ওই পার থেকে পৃথিবীতে প্রথম কাইজু নামের এলিয়েন আক্রমণ করে। আর এই কাইজু কথাটির একটি অর্থ রয়েছে। এর অর্থ হলো এক বিশালাকায় মনস্টার, এবং এই বিশালাকার মনস্টার সর্বপ্রথম সান ফ্রান্সিসকো শহরের উপর আক্রমণ করে দেয়, যা পুরো শহরকে নিমেষের মধ্যে তছনছ করে ফেলে। কিন্তু শেষমেশ 6 দিনের কঠিন লড়াইয়ের পর আর্মি সেই কাইজুকে হত্যা করে দেয়। আর এই 6 দিনের মধ্যেই সেই মনস্টার 3টি শহরকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করে। এছাড়াও দুঃখজনকভাবে লক্ষ লক্ষ নির্দোষ মানুষের প্রাণ চলে যায়। যাই হোক, এই সকল কিছু ভুলে মানুষ আবার তাদের জীবন নতুনভাবে শুরু করে। তারা ভাবে হয়তো সবকিছু এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু তাদের সকলের ধারণা ভুল ছিল। আবারও মাত্র 6 মাসের মধ্যেই দ্বিতীয়বার ফিলিপিন্সের সমুদ্র উপকূলের আশেপাশের শহরগুলিতে আক্রমণ হয় এবং এরপর থেকেই একের পর এক কাইজু সমুদ্রের গভীর থেকে বেরিয়ে এসে শহরের উপর আক্রমণ করতে থাকে, যার ফলে মানুষ খুব সহজেই বুঝে যায় যে তাদের থেকে পৃথিবী এবং মানব সভ্যতাকে রক্ষা করার জন্য তাদের নতুন মরণাত্মক অস্ত্রের প্রয়োজন। আর এই কারণেই পুরো পৃথিবীর লিডাররা একজোট হয়ে যায় এবং গঠন করা হয় এগার প্রোগ্রাম। এই প্রোগ্রামের অন্তর্গত ওই কাইজু এলিয়েনদের পরাজিত করার জন্য বিজ্ঞানীরা একজোট হয়ে অনেক পরিশ্রমের পর কাইজুর মতোই বিশালাকায় রোবটের নির্মাণ করে, যাদের নাম দেওয়া হয় এগার। এগারের জাপানি অর্থ হলো শিকারী, মানে কাইজু হলো শিকার আর এগার হলো তাদের শিকারী। সেই রোবটগুলিকে পরিচালনা করার জন্য প্রথম একজন করে পাইলটকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়, কিন্তু এই রোবটগুলি এতটাই বিশাল আকারের ছিল যে তাদেরকে কন্ট্রোল করাটা একজন পাইলটের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। এতে তাদের মস্তিষ্ক ও শরীরে খুবই খারাপ প্রভাব পড়ে, যার ফলে এর সিস্টেমকে পুনরায় পরিবর্তন করে এই বিশাল এগার রোবটগুলিকে 2টি পাইলটের মাধ্যমে চালানোর জন্য আপগ্রেড করা হয়। মানে একটি পাইলট যে কোনো একদিক ভালোভাবে কন্ট্রোল করতে পারবে, কিন্তু এর জন্য 2টি পাইলটের চিন্তাভাবনা একই হতে হবে। মানে একটি পাইলটের মস্তিষ্কের সাথে আরেকজনের মস্তিষ্ক নিউরাল মেকানিজম টেকনোলজির মাধ্যমে যুক্ত করা হবে, যাতে তাদের চিন্তাভাবনা এক হয়ে তারা একটি এগারকেই ভালোভাবে ইচ্ছামতো কন্ট্রোল করতে পারে। যাই হোক, এই টেকনোলজিতে মানুষ ধীরে ধীরে আরও অ্যাডভান্স হয়ে যায়, যার ফলে একের পর এক ওই বিশাল কাইজু মনস্টাররা এগার রোবটগুলির সামনে এবার হেরে যায়। সময়ের সাথে সাথেই মানুষের কাছে কাইজু মনোরঞ্জন ও মজার বিষয় হয়ে যায় এবং তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, নানান কালেক্টেবল আইটেম, ঔষধ সামগ্রী তৈরিতে, এছাড়াও কালোবাজারে অঙ্গ প্রত্যঙ্গ চড়া দামে বিক্রি হতে থাকে এবং এটি এক প্রকার ব্যবসা হয়ে দাঁড়ায়। এইভাবেই সময় কাটতে থাকে। দৃশ্য পরিবর্তিত হয়ে যায় 2020-তে, মানে প্রায় 7 বছর কেটে যায়। 2জন ভাইকে দেখানো হয়, একজনের নাম রাইলি এবং তার বড় ভাইয়ের নাম ইয়ানসি। তারা 2জনেই জিপসি ডেঞ্জার নামের এক বিশাল এগার রোবটের পাইলট ছিল। একদিন তাদের রাডারে ক্যাটাগরি 3 লেভেলের কাইজুর উপস্থিতি তারা সমুদ্রের একটি লোকেশনে লক্ষ্য করে, যেটা দ্রুতগতিতে শহরের দিকে এগিয়ে আসছিল। এবার আমি বলে দিই, প্রত্যেক কাইজুকে 5টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল, ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 5 পর্যন্ত। মানে যত বেশি ক্যাটাগরি তার শারীরিক আকার ততই বড়। আর এই কাইজুটি ছিল ক্যাটাগরি 3-র, মানে এতদিন তারা যে সকল কাইজুদের সাথে লড়াই করেছিল তাদের থেকেও এই কাইজুটি শারীরিক দিক থেকে অনেকটাই বিশাল ও শক্তিশালী ছিল। যাই হোক, ওয়ার্নিং সাইরেন বাজা মাত্রই তারা 2 ভাই তৈরি হয়ে যায় ওই কাইজুর সাথে লড়াই করার জন্য। এরপর তারা ওই বিশাল এগার রোবটের কন্ট্রোল রুমে প্রবেশ করে সেটিকে নিয়ে ওই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ওই লোকেশনে যাওয়ার সময় রাইলি রাডারে ওই লোকেশনের আশেপাশে একটি জেলেদের নৌকা দেখতে পায়, যেটিকে তারা বাঁচানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু মিশনের হেড মার্শাল স্ট্র্যাকার প্যান্টাকস্ট তাদের আদেশ দেয় তারা যেন কয়েকজন জেলেকে বাঁচানোর জন্য পুরো শহরের প্রায় 2 কোটি মানুষকে বিপদের মুখে না ঠেলে দেয়। এটা শোনার পরেও তারা মার্শালের অর্ডারের ঊর্ধ্বে গিয়ে সর্বপ্রথম ওই জেলেদের নৌকাটিকে বাঁচায়। এরপর তারা ওই বিশাল কাইজুর উপর একের পর এক প্রহার করতে শুরু করে। যদিও এর আগে তারা যে সকল কাইজুদের সাথে লড়াই করেছিল তারা সকলেই ক্যাটাগরি 1 ও 2-র কাইজু ছিল, যার ফলে তারা খুব সহজেই তাদের হারিয়ে দিয়েছিল।
কিন্তু এই কাইজু খুবই ক্ষমতাশালী ছিল। তা সত্ত্বেও রাইলি ও ইয়ানসি এগারের প্লাজমা ক্যানন পাওয়ারের সাহায্যে তাকে এক ঝটকায় দূরে ছিটকে ফেলে দেয়। তারা ভাবে হয়তো কাইজুটি মারা গেছে, কিন্তু তখনই মার্শাল স্ট্র্যাকার তাদেরকে জানায় ওই কাইজু রহস্যজনকভাবে এখনও জীবিত রয়েছে। মার্শাল তাদেরকে তৎক্ষণাৎ সেখান থেকে ওই নৌকাটিকে নিয়ে ফিরে আসার আদেশ দেয়। ঠিক তখনই ওই কাইজু সমুদ্রের গভীর থেকে লাফিয়ে ইগারের বাঁহাতটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়, যার ফলে তাদের ইগারের অনেকটাই ক্ষতি হয়ে যায়। কিছু সময়ের মধ্যেই ওই কাইজু রোবটের মেন কন্ট্রোল সেন্টার মানে মাথাটিকে টার্গেট করে তার উপর জোরদার প্রহার করে, এবং এই প্রহারেই রাইলি তার ভাইকে সারা জীবনের মতো হারিয়ে ফেলে। দুঃখজনকভাবে রাইলির বড় ভাই ইয়ানসি প্রাণ হারায়। তবে এখানেই ওই কাইজু থেমে থাকে না, সে একের পর এক এগারের উপর আক্রমণ করতেই থাকে। এদিকে রাইলি যেমন তেমনভাবে নিজেকে সামলিয়ে রোবটের সর্বশক্তি দিয়ে ওই কাইজুর উপর আবারও এক জোরদার প্লাজমা ক্যানন ফায়ার করে দেয়, যার ফলে অবশেষে এবার ওই কাইজুকে সে হারাতে সক্ষম হয়। এরপর রাইলি আহত অবস্থায় খুবই কষ্টে তার মিশন কমপ্লিট করে সেখান থেকে এগারটিকে নিয়ে সমুদ্রের উপকূলে এসে পৌঁছায়, এবং সেখানে আসা মাত্রই আহত হওয়ার কারণে সে অজ্ঞান হয়ে যায়। তবে সেখানকার দুইজন স্থানীয় বাসিন্দা তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয়ে যায় 5 বছর পরে। পৃথিবীর যে সকল দেশেরা এর আগে এগার প্রোগ্রামের সাথে যুক্ত ছিল তাদের কাছে এই এগার প্রোগ্রাম খুবই ব্যয়বহুল ও ব্যর্থ মনে হতে থাকে, কারণ এই 5 বছরে ক্রমাগত কাইজুর আক্রমণ একের পর এক বাড়তেই থাকে এবং প্রত্যেক লড়াইয়ে তারা নিজেদেরকে আরও বিকশিত করে, যার ফলে প্রচুর এগার পাইলটের এই যুদ্ধে মৃত্যু হয়ে যায়। মার্শাল স্ট্রাকার পেন্টাকস্ট পৃথিবীর সকল লিডারদের কাছে এই প্রোগ্রামকে চালিয়ে যাওয়ার অনুরোধ করে, কারণ তার সামনে কাইজুদের বাধা দেওয়ার জন্যই একটিমাত্র পথই খোলা ছিল। কিন্তু পৃথিবীর সকল দেশের লিডাররা ততদিনই এই এগার প্রোগ্রামে টাকা ইনভেস্ট করার সিদ্ধান্ত নেয় যতদিন না কোস্টাল ওয়াল তৈরি না হয়। আর এই কোস্টাল ওয়াল এমন এক বিশাল দেওয়াল যা এগার মনস্টারদের প্রশান্ত মহাসাগর থেকে শহরে ঢুকতে বাধা দেবে, কারণ ওয়ার্ল্ড লিডারদের ধারণা ছিল ক্যাটাগরি 4-এর কাইজুরা এই দেওয়ালকে কোনোভাবেই ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারবে না। আসলে কোস্টাল ওয়াল তৈরি হতে আর 8 মাস সময় দেরি ছিল, যার ফলে ওয়ার্ল্ড লিডার্সরা মার্শাল ও তার বাকি ইগার রোবটদের নিয়ে সেখান থেকে হংকংয়ের বেশে পাঠিয়ে দেয়। যাই হোক, মার্শাল স্ট্র্যাকার জানতেন যে ওয়ার্ল্ড লিডার্সরা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, তাই তিনি গোপনেই তার এক নতুন টিম গঠন করার সিদ্ধান্ত নেয়। দৃশ্য পরিবর্তিত হয়ে যায় আলাস্কার কনস্ট্রাকশন সাইটে, যেখানে ওই বিশাল কোস্টাল ওয়াল তৈরির কাজ চলছিল, এবং এখানেই আমরা পুনরায় রাইলিকে দেখতে পাই যে এখন এগার প্রোগ্রাম থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে নিয়েছে এবং বর্তমানে সে ওই ওয়াল তৈরির কাজ করছে। তার বড় ভাইয়ের মৃত্যুর সেই দিন সে এখনো ভুলতে পারেনি, কারণ সেই দিন সে তার ভাইয়ের মাইন্ডের সাথে সরাসরি যুক্ত ছিল, তাই আজও সে তার ভাইয়ের আর্তনাদ ও হেল্পলেসনেসকে অনুভব করতে পারে। এবার তখনই রাইলি টিভিতে নিউজ চ্যানেলে দেখে আজ সকালে এক ক্যাটাগরি 4-এর বিশাল কাইজু সিডনির সমুদ্র তটে দেওয়ালকে সামান্য মাটির দেওয়ালের মতো ভেঙে শহরে প্রবেশ করেছে। যদিও সময় মতো সেখানে পাইলট হারকিউলিস হানসান এবং তার ছেলে চাক হানসান তাদের স্ট্রাইকার ইউরেকা নামের এক এগারকে নিয়ে সেই কাইজুকে শহরকে ধ্বংস করার আগেই হত্যা করে দেয়, এবং এর থেকে এটা প্রমাণ হয়ে যায় যে কাইজুদের বাধা দেওয়ার একমাত্র উপায় হলো এগার প্রোগ্রাম। যাই হোক, কিছু সময় পর সেখানে মার্শাল রাইলির সাথে দেখা করার জন্য উপস্থিত হয়। মার্শাল তাকে জানায় এই 6 মাসের মধ্যে তিনি যতটুকু পেরেছেন তার সর্বস্ব দিয়ে তিনি ধ্বংস হয়ে যাওয়া ইগার রোবটগুলিকে রিপেয়ার করেছেন। বর্তমানে তিনি এক নতুন টিম গঠন করছেন, এবং ওই জিপসি ডেঞ্জার নামে রোবটটি যেটা তার ভাই ও সে আজ থেকে 5 বছর আগে চালাতো সেটিকে আরও নতুনভাবে তিনি আপগ্রেড করেছেন। আর এই কারণেই বর্তমানে রাইলিকে জিপসি ডেঞ্জার নামের ওই এগারের পাইলট হিসেবে প্রয়োজন, কারণ এর আগে যতজনই এই জিপসি ডেঞ্জারের পাইলট ছিল তারা সকলেই মারা গেছে, শুধুমাত্র সেই জীবিত রয়েছে। এই সকল কথা শোনার পরেও রাইলি মার্শালকে সরাসরি এগার প্রোগ্রামের সাথে যুক্ত হতে মানা করে দেয়, কিন্তু মার্শাল তাকে জানায় পৃথিবী ধ্বংসের সম্মুখীন এসে দাঁড়িয়েছে, আর এই পৃথিবীকে রক্ষা করার জন্য তাকে তাদের প্রয়োজন। যাই হোক, অবশেষে মার্শালের কথায় রাইলি রাজি হয়ে যায়। এরপর মার্শাল তাকে নিয়ে হংকংয়ের বেশে পৌঁছে যায়, যেখানে তিনি সিক্রেটলি এই মিশনে কাজ করছেন। সেখানে পৌঁছে মার্শাল তাকে মার্কো মরির সাথে পরিচয় করিয়ে দেয়, যিনি জিপসি ডেঞ্জার রোবটের রিস্টোরেশন টিমের হেড ছিলেন। এরপর মার্শাল তার সাথে তার টিমের প্রধান 2 বিজ্ঞানী সায়েন্টিস্ট ডক্টর নিউটন গিজলার এবং তার সাথী সায়েন্টিস্ট গটলিবের সাথে পরিচয় করিয়ে দেয়। তাদের সাধারণত কাজ হলো কাইজুর সকল অঙ্গ প্রত্যঙ্গের উপর ভালোভাবে রিসার্চ করে মার্শালকে জানানো। যাই হোক, তবে সেই বেসে সেখানে তাদের কাছে আর মাত্র 4টি ইগার রোবটই অবশিষ্ট ছিল। সেগুলি হলো ক্রিমসন টাইফুন, চার্নো আলফা, স্ট্রাইকার ইউরেকা এবং রাইলির প্রিয় জিপসি ডেঞ্জার।
সকলের সাথে পরিচয় করানোর পর অবশেষে মার্শাল তার প্ল্যান সম্পর্কে রাইলিকে ভালোভাবে বোঝায়। সে জানায় তারা টেকটনিক প্লেটের ওই ফাটলের ভিতরে 2400 পাউন্ডের থার্মোনিউক্লিয়ার পরমাণু বিস্ফোরণ ঘটাবে, যাতে অন্য জগতের সাথে তাদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ওই কাইজুরা কোনো দিনই যাতে পৃথিবীতে না আসতে পারে। এই কথা শোনার পর রাইলি মার্শালকে জানায় তারা এর আগে ওই ফাটলকে বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু তারা বারবারই ব্যর্থ হয়েছে। তখন মার্শাল তাকে জানায় তার কাছে এমন এক প্ল্যান রয়েছে যার সাহায্যে তারা খুব সহজেই ওই ফাটলটিকে চিরকালের মতো বন্ধ করতে পারবে। তবে এর জন্য তাকে আবারও এই মিশনের জন্য নতুনভাবে তৈরি হতে হবে। যাই হোক, এরপর মার্শাল ডক্টর নিউটনের সাথে দেখা করেন। তিনি মার্শালকে জানান এতদিন তাদের ধারণা ছিল প্রত্যেক কাইজু ভিন্ন ভিন্ন রকমের হয়, কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল, কারণ সে দুটি কাইজুর ডিএনএর উপর রিসার্চ করে দেখেছে তাদের ডিএনএ হুবহু এক। এর মানে তারা একে অপরের ক্লোন। এতদিন তারা কাইজু সম্পর্কে যা কিছুই জানতো, কাইজু তার থেকেও এক রহস্যময়ী প্রাণী। তবে বর্তমানে তার কাছে একটি কাইজুর ব্রেনের টুকরো রয়েছে এবং সে ওই ব্রেনের টুকরোটির মাধ্যমে পাইলটদের মতোই তার ব্রেনের সাথে সংযোগ করতে পারবে, যার ফলে সে এমন কিছু তথ্য মার্শালকে দিতে পারবে যা তাদের এই মিশনে সাহায্য করবে। কিন্তু এই প্রক্রিয়ায় মানুষের মস্তিষ্কে খুবই খারাপ প্রভাব পড়তে পারে, আর এই কারণেই মার্শাল তাকে এই কাজ করতে মানা করে দেয়। যাই হোক, অন্যদিকে রাইলির কো পাইলট বাছাইয়ের কাজ শুরু হয়ে যায়, কারণ একমাত্র সে ছাড়া জিপসি ডেঞ্জারের কোনো পাইলট আর জীবিত ছিল না। মার্কো মার্শালকে জানায় সে রাইলির কো পাইলট হিসেবে কাজ করতে চায়, যাতে সে তার মস্তিষ্কের সাথে জুড়ে রোবটকে কন্ট্রোল করে কাইজুদের সাথে লড়াই করতে পারে। কিন্তু মার্শাল তাকে সরাসরি মানা করে দেয়। আসলে মার্কো মার্শালের দত্তক কন্যা। যখন সে ছোট ছিল তখন তার শহরে কাইজুর আক্রমণে তার পিতামাতা মারা যায় এবং তারপর থেকেই মার্শাল তার দেখাশোনা করে। এই কারণেই মার্শাল চায় না যুদ্ধের সময় সে তার অতীতের কথা মনে করে কোনো কারণে তার কো পাইলটকে বিপদের মুখে না ঠেলে দেয়। তাই মার্কোর বাছাই করা ক্যান্ডিডেটদের সাথে রাইলির লড়াই করানো হয়। এই লড়াইয়ে যে ক্যান্ডিডেট রাইলিকে হারাতে পারবে সেই হবে তার কো পাইলট। কিন্তু দেখা যায় প্রত্যেক ক্যান্ডিডেট রাইলির ফাইটিং স্কিলের সামনে বেশিক্ষণ টিকতে পারে না, আর এই কারণেই এবার মার্কো নিজে তার সাথে ফাইট করার সিদ্ধান্ত নেয়। এবং অবাক করার বিষয়, মার্কো ও রাইলির ফাইটিং স্কিল সমান সমান হয়, যার ফলে মার্শাল অবশেষে নিজেই মার্কোকে রাইলির কো পাইলট হিসেবে বেছে নেয়। এদিকে সায়েন্টিস্ট নিউটন কাইজুর পিছনে এতটাই পাগল হয়ে যায় যে সে গোপনে সকলের চোখের আড়ালে কাইজুর ওই ব্রেনের টুকরোটির সাথে তার ব্রেনের সংযোগ করতে সক্ষম হয়। আর এটা সে ঠিক সেইভাবেই করে যেভাবে দুইজন পাইলট একে অপরের মস্তিষ্কের সাথে নিউরাল মেকানিজম টেকনোলজির মাধ্যমে যুক্ত হয়, যার ফলে সে তার চোখের সামনে এক হাড় হিম করা দৃশ্য দেখতে পায়। সে দেখে প্রিকারসেস নামের এলিয়েন হাজারো কাইজুর সেনা তৈরি করছে পৃথিবীতে আক্রমণ করার জন্য। তবে সে আরও কিছু দেখার আগেই কাইজুর ব্রেনটি দুর্বল হওয়ার কারণে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু সে যতটুকু বুঝতে পারে ততটুকু মার্শালকে ভালোভাবে বোঝায়। সে বলে এই এলিয়েনগুলির কাজই হলো নানান গ্রহের উপর আক্রমণ করে তার সকল জীবেদের ধ্বংস করে দেওয়া। এরপর তারা সেই গ্রহের রিসোর্সেসকে ব্যবহার করে। এরা এর আগেও ডাইনোসরের যুগে মানে প্রাচীন যুগে এই পৃথিবীতে এসেছিল, কিন্তু সেই সময় এই গ্রহের আবহাওয়া তাদের জন্য ঠিক ছিল না। তাই তারা এই সময়ের জন্য অপেক্ষা করছিল, কারণ বর্তমানে পরিবেশ দূষণের কারণে এই গ্রহের আবহাওয়া তাদের বেঁচে থাকার জন্য উপকূল হয়ে উঠেছে। এদের প্রথম আক্রমণে তারা খুবই সামান্য রকমের কাইজুদের পৃথিবীতে পাঠিয়েছিল, যাতে হাইলি পপুলেশন জায়গাগুলির মানুষদের তারা হত্যা করতে পারে। তবে তারা তাদের দ্বিতীয় আক্রমণে এক্সটারমিনেটরদের পাঠাবে, যারা ক্যাটাগরি 1 ও ক্যাটাগরি 5 পর্যন্ত সকল কাইজুদের থেকে হাজারো গুণ ক্ষমতাশালী হবে, যারা পুরো পৃথিবী থেকে মানব জাতিকেই ধ্বংস করে দেবে। এই সকল কিছু শোনার পর মার্শাল তাকে পুনরায় কাইজুদের ব্রেনের সাথে তার সংযোগ করতে বলে, যাতে সে এই মিশনের জন্য আরও অনেক তথ্য জোগাড় করতে পারে। কিন্তু তার কাছে কাইজুর যে ব্রেনের টুকরোটি ছিল সেটি এই এক্সপেরিমেন্টের কারণে পুরোপুরি নষ্ট হয়ে যায়, যার ফলে তার একটি নতুন ব্রেনের দরকার ছিল। তাই মার্শাল তাকে হ্যানিবেল চাও নামের একজন ব্যক্তির সাথে দেখা করতে বলে, যে সাধারণত কাইজুর অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে ব্ল্যাক মার্কেটে বিজনেস করত। যাই হোক, অন্যদিকে জিপসি ডেঞ্জার রোবটের পাইলট হিসেবে রাইলির সাথে মার্কোর প্রশিক্ষণ শুরু হয়ে যায় এবং তাদের দুইজনের ব্রেন একে অপরের সাথে যুক্ত করা হয়। কিন্তু কিছু সময়ের মধ্যেই রাইলির চিন্তাভাবনায় তার ভাইয়ের মৃত্যুর ওই প্রতিচ্ছবি ভেসে ওঠে, যার ফলে মার্কোর সাথে তার ব্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একইভাবে মার্কো তার ছোটবেলায় তার পিতামাতার মৃত্যুর ওই প্রতিচ্ছবি দেখতে পায়। তবে রাইলি ভালোভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার কারণে সে খুব তাড়াতাড়ি নিজেকে সামলিয়ে নেয়, কিন্তু মার্কো তার ওই চিন্তাভাবনার মধ্যে হারিয়ে যায়। তবে রাইলি যেহেতু তার ব্রেনের সাথে যুক্ত ছিল, তাই সে তার ছোটবেলার ওই মুহূর্তগুলিকে দেখতে পাচ্ছিল। সে মার্কোকে বোঝানোর চেষ্টা করে যে এটি শুধুমাত্র তার মনের ভ্রম, সে যেন এর মধ্যে হারিয়ে না যায়।
কিন্তু মার্কো কিছুই বুঝতে পারে না, যার ফলে আসল ওয়ার্ল্ডে যেখানে তাদের রোবটের সাথে টেস্টিং হচ্ছিল সেখানে সে প্লাজমা ক্যানন অস্ত্রটিকে অ্যাক্টিভ করে দেয়। এটা দেখে চারিদিকে মানুষ পালাতে শুরু করে, কারণ একবার যদি এই প্লাজমা ক্যানন ফায়ার হয়ে যায় তাহলে এই জায়গাটি নিমেষের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হবে। যাই হোক, সময় মতো রোবটের পাওয়ার কানেকশনটিকে ডিসকানেক্ট করে দেওয়া হয় এবং সৌভাগ্যবশত তারা সকলেই জীবিত বেঁচে যায়। এই দুর্ঘটনার পর মার্শাল মার্কোকে রাইলির কোপাইলটের পদ থেকে তৎক্ষণাৎ সরিয়ে দেয়। ঠিক সেই সময়ই হংকং বেসের কন্ট্রোল সেন্টারে মার্শাল লক্ষ্য করে দুটি ক্যাটাগরি 4-এর কাইজু প্রশান্ত মহাসাগর থেকে বেরিয়ে শহরের দিকে এগিয়ে আসছে, যা মাত্র 1 ঘন্টার মধ্যেই শহরে প্রবেশ করবে। এই খবর পাওয়া মাত্রই তিনি তার 3টি এগারকে তৎক্ষণাৎ ওই লোকেশনের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। মার্শাল ক্রিমসন টাইফুন ও চার্নো আলফাকে কাইজু দুটিকে বাধা দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে দেয়, আর স্ট্রাইকার ইউরেকা রোবটকে সমুদ্র তটের কাছে দাঁড়িয়ে শহরকে রক্ষা করার দায়িত্ব দেয়। কিন্তু জিপসি ডেঞ্জারকে সে বেঁচেই থাকার অর্ডার দেয়, কারণ যেহেতু মার্কোকে সে কোপাইলটের পদ থেকে সরিয়ে দিয়েছে সেহেতু রাইলি একা জিপসি ডেঞ্জার রোবটটিকে পরিচালনা করতে পারবে না। এদিকে সর্বপ্রথম ক্রিমসন টাইফুন নামের রোবটটি ওই কাইজু দুটির মধ্যে যে কোনো একটিকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওই কাইজুটি খুবই শক্তিশালী হওয়ার কারণে সে খুব সহজেই ক্রিমসন টাইফুনকে ধ্বংস করে দেয়। এটা দেখে যখন চার্নো আলফা কাইজুটির উপর আক্রমণ করার জন্য তার দিকে ছুটে যায় তখন ওই কাইজু তার উপর একটি রাসায়নিক অ্যাসিডের মতো তরল পদার্থ ছুড়ে দেয়, যার ফলে তাদের সকল সিস্টেম শর্ট সার্কিট হয়ে যায়। তখনও দূরে স্ট্রাইকার ইউরেকা রোবটের পাইলট এই সকল কিছু লক্ষ্য করছিল, তবে তাদের দুইজনকেই বিপদের মুখে দেখে তারা মার্শালের অর্ডারের ঊর্ধ্বে গিয়ে তাদের বাঁচানোর জন্য ছুটে যায়। তবে ততক্ষণে আরেকটি কাইজু জলের ভিতর থেকে লাফিয়ে চার্নো আলফাকে কাগজের মতো টুকরো টুকরো করে দেয়, কিন্তু ক্রিমসন টাইফুনের সাথে লড়াইয়ের সময় ওই কাইজু তার পাওয়ারের সামনে হেরে যেতে থাকে। শেষ মুহূর্তে তারা যখন ওই কাইজুটিকে হত্যা করার জন্য তাদের দিকে মিসাইল তাক করে ঠিক তখনই ওই কাইজু এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছেড়ে দেয়, যেটা রোবটের এনার্জি সোর্স থেকে শুরু করে কন্ট্রোল সেন্টারের ইলেকট্রিসিটি সম্পূর্ণ বন্ধ করে দেয়, যার ফলে মার্শালের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক তখনই রাইলি তাদের মনে করিয়ে দেয় একমাত্র জিপসি ডেঞ্জার তাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবে, কারণ এই রোবটটি একমাত্র ইলেকট্রিসিটি ছাড়াই নিউক্লিয়ার পাওয়ারের সাহায্যে চলতে পারত। যাই হোক, অবশেষে রাইলির কথায় মার্শালকে রাজি হতে হয় এবং তার কো পাইলট হিসেবে মার্কোকে পুনরায় নিযুক্ত করা হয়। এদিকে ক্রিমসন টাইফুনের পাইলট হারকিউলিস হানসান ও তার ছেলে চাক হানসানের দিকে ধীরে ধীরে ওই কাইজুটি এগিয়ে আসে। ঠিক তখনই সময় মতো সেখানে রাইলি তাদের জিপসি ডেঞ্জারকে নিয়ে পৌঁছে যায়। তাকে দেখা মাত্রই ওই কাইজু তার উপর আক্রমণ করে দেয় এবং তাদের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। তবে এই কাইজুটি অনেকটাই ক্ষমতাশালী ছিল, যার ফলে লড়াইয়ের এক পর্যায়ে সে জিপসি ডেঞ্জারকে দূরে ছিটকে ফেলে দেয়, কিন্তু রাইলি ও মার্কো হার মানে না। তারা অনেক চেষ্টার পর অবশেষে তাদের প্লাজমা ক্যানন পাওয়ারের সাহায্যে শেষমেশ তার হত্যা করে দেয়। ইতিমধ্যে আরেকটি কাইজু শহরের বিল্ডিংগুলিকে কাগজের বিল্ডিংয়ের মতো ভেঙে শহরে ঢুকে পড়ে। তাকে দেখে শহরের মানুষজন তাদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে। এদিকে সেই শহরেই সায়েন্টিস্ট নিউটন মার্শালের দেওয়া ঠিকানা অনুযায়ী হ্যানিবেল চাওয়ের কাছে পৌঁছে যায় এবং তার কাছ থেকে সে কাইজুর একটি তরতাজা ব্রেন চেয়ে বসে, যাতে সে ওই ব্রেনের সাথে তার নিজের ব্রেনের সংযোগ করে এলিয়েনদের সম্পর্কে আরও কিছু তথ্য জোগাড় করতে পারে। কিন্তু যখন হ্যানিবেল জানতে পারে একটি কাইজু শহরে প্রবেশ করে তাদের দিকে এগিয়ে আসছে তখন সে পুরো ব্যাপারটি ভালোভাবে বুঝে যায়। সেই কাইজু নিউটনকে হত্যা করার জন্য এদিকে এগিয়ে আসছে, কারণ এর আগে নিউটন যখন তার ব্রেনের সাথে যুক্ত হয়েছিল তখন যোগাযোগ শুধু এক তরফের হয়নি, যোগাযোগ দুই তরফেরই হয়েছিল। মানে যেভাবে নিউটন তাদের ব্রেন ব্যবহার করে তাদের সম্পর্কে জানতে পেরেছিল ঠিক সেইভাবেই তারা নিউটনের ব্রেনের ব্যবহার করে তার এবং তাদের প্ল্যান সম্পর্কে সকল কিছুই জানতে পেরেছে, আর এই কারণেই কাইজুটি তাকে খুঁজছে। যাই হোক, ওই কাইজুটি নিউটনকে হত্যা করার আগেই সেখানে রাইলি ও মার্কো তাদের জিপসি ডেঞ্জারকে নিয়ে পৌঁছে যায় এবং তার সাথে আবারও লড়াই শুরু করে দেয়। তবে লড়াইয়ের এক মুহূর্তে এসে ওই কাইজু এক বিশাল ডানা বার করে জিপসি ডেঞ্জারকে নিয়ে আকাশের দিকে উড়ে যায়, কিন্তু তাদের বায়ুমণ্ডলের বাইরে নিয়ে যাওয়ার আগেই তারা তাদের রোবটের একটি তরোয়াল বার করে ওই কাইজুটিকে মাঝখান থেকে দুটি ভাগে বিভক্ত করে দেয়। তবে এর ফলে তারা দ্রুত গতিতে উপর থেকে নিচে পড়তে থাকে, কিন্তু তারা তাদের বুদ্ধির ব্যবহার করে জিপসি ডেঞ্জারের বুকে লাগানো ওই নিউক্লিয়ার পাওয়ার বুস্টারের সাহায্যে তাদের গতি অনেকটাই কমিয়ে সুরক্ষিতভাবে ল্যান্ডিং করতে সক্ষম হয়। তবে এই সময়টা তাদের কাছে খুশি হওয়ার সময় ছিল না, কারণ এই যুদ্ধে তারা বেশ কয়েকজন পাইলটকে হারিয়েছিল। এছাড়াও তাদের ওই টেকটনিক প্লেটের ফাটলটিকে চিরকালের মতো বন্ধ করতে হতো। অন্যদিকে হ্যানিবেল ও নিউটন ওই মৃত কাইজুটির কাছে পৌঁছায়। নিউটন যে কোনোভাবে ওই কাইজুটির ব্রেনটিকে চাইছিল, তবে কাইজুটির মৃত্যু হওয়ার কারণে তার ব্রেনটি পুরোপুরি নষ্ট হয়ে গেছিল।
কিন্তু সৌভাগ্যবশত এই মৃত কাইজুটি গর্ভবতী হওয়ার কারণে তার পেটে একটি বাচ্চা ছিল। ঠিক তখনই ওই কাইজুটির বাচ্চাটি তার পেটের ভিতর থেকে বেরিয়ে এসে নিউটনের দিকে এগিয়ে আসে, কিন্তু তার গলায় কাইজুটির কর্ড ফাঁসের মতো আটকিয়ে যাওয়ার কারণে সে অজ্ঞান হয়ে যায়। হ্যানিব্যালের তাকে দেখে মনে হয় সে মারা গেছে, কিন্তু যখনই সে তার কাছে যায় তখনই ওই বাচ্চাটি তাকে গিলে ফেলে এবং আবারও অজ্ঞান হয়ে যায়। যাই হোক, অন্যদিকে মার্শাল তার আরও দুটি রোবটকে নিয়ে শেষবারের মতো তার পরিকল্পনা অনুযায়ী ওই ফাটলের মধ্যে পরমাণু বিস্ফোরণ ঘটানোর সিদ্ধান্ত নেয়। তবে এবার মার্শালকে নিজে ওই রোবটের মধ্যে বসে এই মিশনকে সম্পূর্ণ করতে হবে, কারণ আগে থেকেই তাদের অনেক পাইলট এই লড়াইয়ে মারা গেছিল। ইতিমধ্যে তাদের কাছে আবারও খবর আসে যে দুটি কাইজু ওই ফাটল থেকে আবারও বেরিয়ে এসেছে, কিন্তু অবাক করার বিষয় তারা টেকটনিক প্লেটের ওই ফাটলের চারিদিকেই ঘোরাফেরা করছে। এর মানে হলো নিউটন যখন তাদের ব্রেনের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিল তখনই এলিয়েনরা তাদের পরিকল্পনা সম্পর্কে সকল কিছু জেনে যায়, যার ফলে তারা বর্তমানে ওই ফাটলটিকে রক্ষা করার চেষ্টা করছে। যাই হোক, এদিকে মার্শাল ও রাইলি তাদের রোবট নিয়ে ওই ফাটলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অন্যদিকে নিউটন ও তার সাথী বিজ্ঞানী গটলিভ কাইজুর ওই ছোট্ট বাচ্চাটির সাথে তাদের ব্রেনকে যুক্ত করে ফেলে, যার ফলে তারা জানতে পারে মার্শালের পরিকল্পনা সফল হতে পারে না, কারণ টেকটনিক প্লেটের ওই ফাটলের গেটটি কাইজুদের বডিকে স্ক্যান করার পরেই খোলে, যেভাবে কোনো বারকোডকে স্ক্যান করা হয়। তাই এই মিশনকে সফল করতে হলে তাদের কাইজুর সাথেই ওই ফাটলের মধ্যে প্রবেশ করতে হবে। ইতিমধ্যে তারা সমুদ্রের সবথেকে গভীরে ওই ফাটলের কাছাকাছি পৌঁছে যায়। অবাক করার বিষয়, সেখানে যে দুটি কাইজু ওই ফাটলটিকে রক্ষা করছিল তারা তাদের উপর আক্রমণ করে না, তাই তারা তাদের প্ল্যান মতো ওই ফাটলে প্রবেশ করার চেষ্টা করে। তবে যথাসময়ে নিউটন ও গটলিভ সেখানে পৌঁছে তাদেরকে সকল ঘটনা বিস্তারে জানিয়ে দেয় যে কাইজু ছাড়া তারা ওই ফাটলের ভিতরে প্রবেশ করতে পারবে না। তাদের মধ্যে কথোপকথন চলছিল, ঠিক সেই মুহূর্তে আর একটি বিশাল ক্যাটাগরি 5-এর কাইজু ওই ফাটল থেকে বাইরে বেরিয়ে আসে। এবার তারা সকলেই একসাথে হয়ে তাদের উপর আক্রমণ করে দেয় এবং দুটি কাইজু জিপসি ডেঞ্জারকে ঘিরে ফেলে তার ডান হাতটিকে ভেঙে দেয়। তবে তার আরেক হাতের সেই তরোয়াল দিয়ে সে একটি কাইজুকে হত্যা করে দেয়। অন্যদিকে ক্যাটাগরি 5-এর ওই কাইজুটি মার্শালের উপর আক্রমণ করে দেয় এবং কিছু সময়ের মধ্যেই সে মার্শালের রোবটটিকে ভালোভাবে ক্ষতিগ্রস্ত করে দেয়। তবে মার্শালও পাল্টা জবাবে কাইজুটিকে আহত করে, যার ফলে ওই কাইজুটি সাহায্যের জন্য আর্তনাদ করে ওঠে। এই আওয়াজ শোনা মাত্রই ক্যাটাগরি 4-এর কাইজু দুটি জিপসিকে ছেড়ে মার্শালের দিকে এগিয়ে আসে। তখন মার্শাল মার্কোকে জানায় সে যেন এই মিশনকে যেভাবেই হোক সম্পূর্ণ করে, তার বলিদান যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। এই বলে সে তার এগারের ভিতরে থাকা একটি পরমাণু বোমাতে বিস্ফোরণ ঘটিয়ে দেয়, যার ফলে পৃথিবীকে বাঁচানোর উদ্দেশ্যে মার্শাল তার প্রাণ দিয়ে দেয়। এরপর মার্কো ও রাইলি ক্যাটাগরি 4-এর একটি কাইজুর মৃতদেহকে নিয়ে ওই ফাটলের দিকে এগোতে থাকে। তখনই ক্যাটাগরি 5-এর ওই কাইজুটি তাদের সামনে উপস্থিত হয়। এত বড় পারমাণবিক বিস্ফোরণ হওয়ার পরেও সে জীবিত বেঁচে গেছে, কিন্তু তারা হার না মেনে ওই জীবিত কাইজুটিকে তাদের তরোয়াল দিয়ে আঘাত করে তাকে নিয়েই ওই ফাটলের মধ্যে লাফ দেয়। এই দুইজনের মধ্যে লাফানোর সময় খুবই লড়াই হয়, তবে রাইলি জিপসির প্লাজমা ক্যাননের সাহায্যে অবশেষে তার হত্যা করে দেয় এবং সৌভাগ্যবশত কাইজুটিকে স্ক্যান করার পর ওই অন্য জগতের দরজাটি খুলে যায়, যার ফলে রাইলি ও মার্কো জিপসি ডেঞ্জারকে নিয়ে তার ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করে তারা এক অদ্ভুত জগৎ দেখে যা সম্পূর্ণ আলাদা ছিল। এলিয়েনদের এই জগতে তাদের নিজের সূর্যও ছিল, কিন্তু সেই আবহাওয়ায় অক্সিজেন কম ছিল, যার ফলে রাইলি মার্কোকে ইগারের রেস্কিউ ক্যাপসুল করে সেখান থেকে বাইরে বার করে দেয়। এরপর সে ওই এগারের পরমাণু বোমাটিকে ম্যানুয়ালি অন করে দেয় এবং নিজেও একটি ক্যাপসুলে করে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ পরেই সেখানে জোরদার বিস্ফোরণ হয়ে ফাটলের মুখটি, যেটা অন্য জগতের সাথে পৃথিবীকে যুক্ত করে রেখেছিল, সেটি বন্ধ হয়ে যায়। এরপর রাইলি ও মার্কোকে সেখান থেকে সুরক্ষিত রেস্কিউ করে নিয়ে আসা হয় এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভির আরও একটি পার্ট রয়েছে যার নাম প্যাসিফিক রিম আপরাইজিং। যদি আপনাদের এই মুভির কাহিনী পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। সর্বশেষে আপনাকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। মুভির কাহিনী পছন্দ হলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আপনারা যদি এই রকমই মুভি এক্সপ্লেন পছন্দ করে থাকেন তাহলে জুড়ে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।